একজন পুলিশ অফিসারের কাজ কি? মানুষের নিরাপত্তা দেওয়া, অভিযোগ শুনে ব্যবস্থা নেওয়া, আইন রক্ষা করা। কিন্তু সেই আইন রক্ষকের বিরুদ্ধেই যদি ওঠে কোনো তরুণীর ইজ্জত লুটের অভিযোগ, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে অভিযোগটা ঠিক কি ঘটেছিল সল্টলেকের সেই গেস্ট হাউসে? আর অভিযোগ ওঠার পর অভিযুক্ত পুলিশ অফিসারই বা কোথায় চলে গেলেন? কারণ এই গল্পে শুধু অভিযোগ নেই, রয়েছে জামিন, তারপর হঠাৎ গা ঢাকা দেওয়া এবং শেষ পর্যন্ত মুম্বাই থেকে গ্রেপ্তারের ঘটনাও। বীরভূমের নলহাটি থানার সাব ইন্সপেক্টর আজমল হকের বিরুদ্ধে সল্টলেকের একটা গেস্ট হাউসে এক তরুণীর ইজ্জত লুঠের অভিযোগ উঠেছে। আর সেই মামলাতেই এবার বড় পদক্ষেপ বিধাননগর ইস্ট থানার পুলিশের। মুম্বাই থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত সাব ইন্সপেক্টরকে। মুম্বাই আদালতে তোলার পর ট্রানজিট রিমান্ডে তাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার 18ই অগস্ট তাকে পেশ করা হয় বিধাননগর আদালতে। আর সেখানেই তদন্তের জন্য তার পুলিশ হেফাজত চাইতে পারে বিধাননগর ইস্ট থানার পুলিশ। এই গোটা ঘটনার রিপোর্ট তলব করেছেন আজ তাক বাংলার রিপোর্টার তাপস। এই গোটা ঘটনার রিপোর্টটা তুলে ধরেছেন আজ তাক বাংলার রিপোর্টার তাপস। কিন্তু প্রশ্ন হলো, বীরভূমের নলহাটি থানার একজন সাব ইন্সপেক্টর কিভাবে জড়িয়ে পড়লেন সল্টলেকের এই মামলায়? আর অভিযোগ দায়ের হবার পর কেনই বা তাকে খুঁজতে গিয়ে মুম্বাই পৌঁছতে হলো পুলিশকে? ঘটনার সূত্রপাত হয়েছে গত জুলাই মাসে। এক তরুণী বিধাননগর ইস্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ, সাব ইন্সপেক্টর আজমল হক তাকে সল্টলেকের সিএল ব্লকের একটা গেস্ট হাউসে নিয়ে গিয়েছিলেন। আর সেখানেই তার ইজ্জত লুট করা হয়েছে বলে অভিযোগ করেন ওই তরুণী। অভিযোগ পাওয়ার পর বিধাননগর ইস্ট থানার পুলিশ তদন্ত শুরু করে। অর্থাৎ অভিযোগ সামনে আসার পর থেকেই পুলিশ এই ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখতে শুরু করে। কি হয়েছিল, কোথায় হয়েছিল, কিভাবে অভিযুক্ত এবং অভিযোগকারীর যোগাযোগ হয়েছিল, গেস্ট হাউসে কি ঘটেছিল, এই সব প্রশ্নের উত্তর খোঁজাই ছিল তাদের লক্ষ্য। কিন্তু তদন্ত যত এগোয় ততই সামনে আসে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য। পুলিশ সূত্রে খবর, এই মামলায় অভিযুক্ত সাব ইন্সপেক্টর এর আগে জামিন পেয়েছিলেন। অর্থাৎ মামলার আইনি প্রক্রিয়ার মধ্যে থেকেই তিনি জামিনে বাইরে ছিলেন। কিন্তু এরপরই পরিস্থিতি বদলে যায়। বিধাননগর ইস্ট থানার পুলিশ যখন বীরভূম জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করে, তখন অভিযুক্ত সাব ইন্সপেক্টরের অবস্থান নিয়ে তৈরি হয় প্রশ্ন। পুলিশ সূত্রের দাবি, তিনি তখন আর পুলিশের নাগালের মধ্যে ছিলেন না। এরপরই তাকে খুঁজতে শুরু করে বিধাননগর ইস্ট থানার পুলিশ। আর এখানেই এই গল্পে আসে সবথেকে বড় টুইস্ট। কলকাতা থেকে বহু দূরে মুম্বাইয়ে গিয়ে শেষ পর্যন্ত অভিযুক্ত সাব ইন্সপেক্টরের সন্ধান পান তদন্তকারীরা। পুলিশের হাতে আসে একটা সূত্র। সেই সূত্রের ভিত্তিতে মুম্বাইয়ে অভিযান চালানো হয় আর সেখান থেকে গ্রেপ্তার করা হয় আজমল হককে। ভাবুন একবার, অভিযোগ সল্টলেকে, অভিযুক্তের কর্মস্থল বীরভূম, আর গ্রেপ্তার মুম্বাই থেকে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, মুম্বাইয়ে কেন গিয়েছিলেন অভিযুক্ত? কিভাবে সেখানে তার অবস্থান সম্পর্কে জানতে পারলো পুলিশ? আর অভিযোগের পর তার কলকাতা ছাড়ার কারণই বাকি ছিল। তবে এই প্রশ্নগুলোর উত্তর এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়, কারণ তদন্ত এখনো চলছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করবে, আদালতে হেফাজত চাইবে এবং তদন্তের বিভিন্ন দিক খতিয়ে দেখবে। তাই অভিযুক্ত কেন মুম্বাইয়ে ছিলেন বা কী উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন, সেই উত্তর তদন্ত থেকেই সামনে আসতে পারে। আর এই মুহূর্তে আরও একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিযোগকারী তরুণী গত জুলাইয়ে থানায় লিখিত অভিযোগ করেছিলেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছিল। এখন সেই তদন্তের পরবর্তী পর্যায়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ফলে তদন্তকারীদের সামনে এখন আরও বেশি তথ্য যাচাই করার সুযোগ তৈরি হয়েছে। আজমল হককে মুম্বাই থেকে গ্রেপ্তার করার পর প্রথমে তাকে মুম্বাইয়ের আদালতে পেশ করা হয়। এরপর ট্রানজিট রিমান্ডে তাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। আজ তাকে বিধাননগর আদালতে পেশ করার কথা। পুলিশ সূত্রে খবর, তদন্তের স্বার্থে তাকে নিজেদের হেফাজতে নেবার আবেদন জানাতে পারে বিধাননগর ইস্ট থানার পুলিশ। আর এই পুলিশ হেফাজত যদি মেলে, তাহলে তদন্তকারীদের হাতে আসতে পারে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। অভিযোগকারীর সঙ্গে অভিযুক্তের যোগাযোগ, ঘটনার সময়ের পরিস্থিতি, গেস্ট হাউসে তাদের উপস্থিতি এবং অভিযোগের সঙ্গে সম্পর্কিত অন্যান্য বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। আমাদের প্রতিনিধি তাপস কি বলছেন ঘটনাস্থল এবং তদন্তের অগ্রগতি নিয়ে, কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শোনাই।
পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর আজমাল হক, যিনি নলহাটিতে কর্মরত ছিলেন, তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ কোনো নতুন নয়। এর আগেও এই ধরনের অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়, তবে তিনি বেলে ছিলেন এবং আবারও এক মহিলা একই ধরনের অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়। যেটা জানা যাচ্ছে, জুলাই মাসে এই ঘটনা ঘটে। সল্টলেকে একটি গেস্ট হাউসে এক মহিলা করা হয় এবং তার খোঁজ চালাতে গিয়ে যখন বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকরা যখন নলহাটি বা বীরভূম পুলিশের সাথে যোগাযোগ করে, এই খবর তৎক্ষণাৎ পৌঁছে যায় আজমালের কাছে এবং তারপর থেকেই বেপাত্তা ছিলেন আজমাল। অবশেষে ইলেকট্রনিক সার্ভেলেন্সের মাধ্যমে তার লোকেশন ট্র্যাক করে তাকে গ্রেফতার করা হয় মুম্বাই থেকে। তাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে ট্রানজিট রিমান্ডে। আজকে আদালতে পেশ করা হয়েছে এবং পুলিশ রিমান্ডে তাকে পাঠানো হয়েছে। পুলিশ আধিকারিকদের পক্ষ থেকে যেটা জানার চেষ্টা করা হচ্ছে, যেহেতু হ্যাবিচুয়াল অফেন্ডার বলা হয় এই ধরনের মানুষকে, যারা একই অপরাধ বারে বারে করে, তো সেক্ষেত্রে এরম অন্য কোনো অপরাধ সে সংগঠিত করেছিল কিনা অতীতে বা সাম্প্রতিক অতীতে, সেই নিয়েও পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে চায়। তবে এই মুহূর্তে এই গুরুতর অভিযোগ পাওয়ার পর পুলিশ কিন্তু অনেকটাই কোণঠাসা, বিশেষ করে বীরভূম পুলিশের মুখ পুড়েছে এবং সার্বিকভাবে বীরভূম পুলিশের তরফ থেকেও কিন্তু বিধাননগর কমিশনারেটের পুলিশ আধিকারিকদের সম্পূর্ণ সহযোগিতা করা হচ্ছে, যাতে এই আজমাল হকের বিরুদ্ধে একদিকে গ্রেফতারি, তো অন্যদিকে ডিপার্টমেন্টাল এনকোয়ারি করা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং যদি সে দোষী প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ সরকারের থেকে করা হবে, এমনকি তার চাকরিও যেতে পারে। তবে এই মুহূর্তে পুলিশ হেফাজতে রয়েছে আজমাল এবং তাকে বিস্তারিতভাবে জিজ্ঞাসাবাদ করছেন আধিকারিকরা। আর এখানে এই মামলার সবথেকে গুরুত্বপূর্ণ দিকটা হলো, অভিযোগ যতই গুরুতর হোক, তদন্ত শেষ হবার আগে কোনো ব্যক্তিকে দোষী বলে ধরে নেওয়া যায় না। আজমাল হকের বিরুদ্ধে ইজ্জত লুঠের অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। কিন্তু অভিযোগের সত্যতা প্রমাণের বিষয়টা তদন্ত এবং আদালতের প্রক্রিয়ার ওপর নির্ভর করবে। তবে পুলিশের জন্য এই মামলা গুরুত্বপূর্ণ আরও একটা কারণে, অভিযুক্ত নিজেই একজন পুলিশ অফিসার, অর্থাৎ আইন রক্ষার দায়িত্বে থাকা একজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ফলে সাধারণ মানুষের নজর থাকবে পুলিশের তদন্তের ওপর। তদন্ত কতটা নিরপেক্ষভাবে এগোয়, কী তথ্য সামনে আসে এবং আদালতে পুলিশ কী তথ্য পেশ করে, সবটাই এখন গুরুত্বপূর্ণ। তবে প্রশ্ন হচ্ছে, সল্টলেকের সেই গেস্ট হাউসে ঠিক কী হয়েছিল? তরুণীর অভিযোগ অনুযায়ী সেখানে তার ইজ্জত লুট করা হয়েছে, কিন্তু ঘটনার পুরো সময় পরিস্থিতি কী ছিল, সেখানে কারা ছিলেন, কিভাবে দুজন সেখানে পৌঁছেছিলেন, গেস্ট হাউসের কোনো রেকর্ড বা তথ্য রয়েছে কিনা, এই সবই এখন তদন্তের বিষয়। তদন্তকারীরা নিশ্চয়ই ঘটনাটার একটা সম্পূর্ণ টাইমলাইন তৈরি করার চেষ্টা করবেন। অভিযোগকারীর বক্তব্য থেকে শুরু করে অভিযুক্তের অবস্থান, তাদের যোগাযোগ এবং অভিযোগ দায়েরের পরের ঘটনা প্রবাহ, সব কিছু মিলিয়ে তদন্ত এগোবে। আর এখানেই মুম্বাই পর্বটাও গুরুত্বপূর্ণ। অভিযোগের তদন্ত চলাকালীন অভিযুক্ত মুম্বাইয়ে ছিলেন বলে পুলিশ জানতে পারে। এরপর তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়, অর্থাৎ তদন্তকারীদের কাছে তার অবস্থান সম্পর্কে নির্দিষ্ট তথ্য পৌঁছেছিল। সেই তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয় বলে পুলিশ সূত্রে খবর। কিন্তু তিনি কেন মুম্বাইয়ে ছিলেন? তিনি কি স্বেচ্ছায় সেখানে গিয়েছিলেন, নাকি অন্য কোথাও অন্য কোনো কারণে? পুলিশ কি মনে করছে? তিনি তদন্ত এড়াতে কলকাতার বাইরে চলে গিয়েছিলেন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? এই সব প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। তাই তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ এবং আদালতের পরবর্তী প্রক্রিয়ার দিকে নজর থাকবে। তবে একটা বিষয় পরিষ্কার করে দেওয়া দরকার, অভিযোগকারী তরুণীর পরিচয় প্রকাশ করা হচ্ছে না, কারণ ইজ্জত লুটের মতো গুরুতর অভিযোগের ক্ষেত্রে অভিযোগকারীর পরিচয় এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি তার মর্যাদাও রক্ষা করা সাংবাদিকদের দায়িত্ব। এখন নজর আদালতের শুনানির দিকে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।